সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1344তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ সিরাজুল ইসলামের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সাগরের তলদেশের জিনকে বন্দি করে কবিরাজ। সাগরের তলদেশে শত বৎসর ধরে বসবাস করা এক জিনকে বন্দি করে বরিশালের নাদিম কবিরাজ। এই গল্পটা আজ থেকে বহু বছর আগের বরিশালের সমুদ্র ঘেঁষা কোনো এক গ্রামের এক ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই সিরাজুল ইসলামের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সিরাজুল ইসলাম ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমার বাড়ি বরিশাল। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা বোন সহ ছোট 3টা ভাই। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে কুয়াকাটা সমুদ্র সৈকত ঘেরা কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন জেলে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা সাগরে মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাতো। আমার বাবার নিজস্ব কোনো ট্রলার ছিল না। আমার বাবা অন্যের ট্রলার ভাড়া করে সেখান থেকে মাছ ধরতো এবং তাই দিয়ে খুবই কষ্ট করে আমার শৈশবের দিনগুলো কাটে। আমরা পরিবারের সদস্য ছিলাম অনেকজন, আর তারই মাঝে ইনকাম করতো শুধুমাত্র আমার বাবা। বাবার ইনকামের উপরে গোটা পরিবারে ডিপেন্ড করতো, যার জন্য অনেক দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে কাটতে থাকে। এমন করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই এবং অনেকটা বড় হওয়ার পরে আমি আমার বাবার সাথে তখন ট্রলার দিয়ে মাছ ধরতে শুরু করি। আমার বাবার সাথে তখন মাছ দরিয়ায় যাই এবং দরিয়ায় গিয়ে ওখান থেকে মাছ ধরি। বাবার তখন কিছুটা হলেও আমি বড় হবার পরে বাবার কাজ কাম অনেকটা সাশ্রয় হয়ে গেছে। আমি বাবার সাথে সমুদ্রে যাইতাম, সেখানে মাছ ধরতাম। আমার বাবা কিছুটা হলেও উপকৃত হচ্ছে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি প্রাপ্তবয়স্ক হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 18 থেকে 19 বৎসরের কাছাকাছি। আমি তখন একেবারে টাগরা জোয়ান। ওই মুহূর্তে আমি আমার বাবাকে বললাম যে, বাবা, তোমার আর ট্রলার দিয়ে মাছ ধরার দরকার নাই। সমুদ্রে গিয়ে এই বুড়ো বয়সে তোমার আর মাছ ধরতে হবে না। আমি আর আমার ছোটো ভাই ছিল, আমি বললাম যে আমি আর আমার ছোটো ভাই আমরা দুজনেই নিমাইদার সাথে গিয়ে আমরা মাছ ধরবো। এবং এরপরে আমি আর আমার ছোটো ভাই একসাথে একটা ট্রলারের মধ্যে মাছ ধরতে শুরু করি এবং সেই ট্রলারে প্রায় 2 বছরের মতো আমি মাছ ধরি। মাছ ধরার পরে আমি তখন নিজেই একটা ট্রলার ভাড়া করি। আমি আমার কিছু লোক নিয়ে আমার একটা টিম তৈরি করি, জাল কিনি এবং জাল কিনে অন্যের ট্রলার ভাড়া করে তখন আমি সাগরে মাছ ধরতে শুরু করি। আমার ভাই তখন আর আমার সাথে কাজ করে না। আমার ভাই তখন অন্য একটা নৌকাতে কাজ করে বা অন্য একটা ট্রলারে কাজ করে। এরকম করে করে আমাদের ওই মাছ ধরার যে এরিয়াটা, সেই এরিয়ার মধ্যে একটা নিষিদ্ধ এরিয়া আছে। এবং আব্বাও এই এরিয়া সম্বন্ধে বলেছে যে কোনো সময় যাতে ওই দিকটাতে মাছ ধরতে না চাই। একটা এরিয়া আছে, ওটাকে আমরা নিষিদ্ধ এরিয়া বলি। তো নিষিদ্ধ এরিয়ার ভিতরে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষেধ। এটা আমার আব্বাও যখন মাছ ধরতো তখনও তিনি মানা করে দিয়েছে। তো একটা পর্যায়ে দেখা গেল যে আমরা সদস্যরা যারা ছিলাম, আমরা ছিলাম নতুন, আমরা ওভাবে সাগরে মাছ পাইতাম না এবং দেখা যায় আমাদের ট্রলার ভাড়া অনেক বেশি ছিল। তো অনেক বেশি টাকা ভাড়া দেওয়ার পরে ট্রলার দিয়ে তখন অনেক মানুষ মাছ ধরতো। দেখা যায় একইভাবে তখন সেই ভালোভাবে মাছ পাওয়া যাইতো না। একদিন রাতের বেলায় আমি সবার সাথে সিদ্ধান্ত নিলাম যে আমি নিষিদ্ধ এরিয়াতে মাছ ধরতে যাব। ওই মুহূর্তে সবাই আমাকে বাধা দিল। আমার সাথে যারা মাছ ধরে এরা প্রত্যেকে আমাকে বলল যে, সিরাজুল, এমন কাজ করা একদমই ঠিক হবে না। এরকম কাজ করলে অনেক ভয়ঙ্কর অবস্থানে নিতে হবে, অনেক বিপজ্জনক অবস্থায় পড়ে যাবা। এরকম করাটা ঠিক হবে না এবং এটা ঠিক হবে না। আমি তখন বললাম যে না, আমি যদি মাছ ধরতেই হয় তবে আমি এভাবেই ধরবো, কারণ আমাদের ট্রলার ভাড়া অনেক। আমরা আজকে অনেক দিন ধরে মাছ ধরতেছি, সাগরে অনেক বেশি ট্রলার নেমেছে, আমরা আগের মতো মাছ পাই না। আমি নিষিদ্ধ এরিয়াতে মাছ ধরতে যাব। ওরা আমাকে বারবার বাধা দেয়। ওদের বাধাকে
অতিক্রম করে রাত্র প্রায় আনুমানিক 2টা থেকে 3টার মতো বাজে। ওই সময় আমি তখন আমার ট্রলারটা নিষিদ্ধ এরিয়ার দিকে মুভ করতে শুরু করি, যেদিকে সম্পূর্ণভাবে মাছ ধরা নিষেধ, একটা সীমারেখা আছে। ওই জায়গার মধ্যে মাছ ধরা মাঝিদের জন্য পুরোপুরিভাবে নিষেধ। আমি সেই এরিয়াতে তখন আমার ট্রলারটা ঘুরিয়ে ফেলি। আমি ট্রলারটা ওইদিকে নিয়ে যাচ্ছিলাম, তখন শরীরটা একেবারে চমচম করতেছিল। আমার ট্রলারে যারা ছিল তারা প্রত্যেকেই বলতেছিল যে সম্ভবত আজকে আর জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবো না। বহু বছর ধরে, বছরের পর বছর যেই নিষিদ্ধ এরিয়াতে ভুলেও কোনো মানুষ মাছ ধরতে যায়নি, এই নিষিদ্ধ এরিয়ার কথা শুনলে মানুষ ভয়ে আঁতকে উঠত। আজ সেই নিষিদ্ধ এরিয়াতে যাব মাছ ধরার জন্য। প্রত্যেকের ভিতরেই তখন এক অজানা ভয় কাজ করতে শুরু করে। এরপরেও একে একে আমি তখন একটু একটু করে ট্রলারটা ওই নিষিদ্ধ এরিয়ার মধ্যে নিয়ে যাচ্ছিলাম। বিশ্বাস করেন ভাই, সেদিন নিষিদ্ধ এরিয়াতে ট্রলার নিয়ে যাওয়ার পরে আমি প্রচুর পরিমাণের মাছ পাই। এত বেশি মাছ পাই যে বিগত 7 দিনে আমাদের যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতি সম্পূর্ণ পোষায় আসে। ফজরে আজানের আগে আগে আমরা ট্রলার ঘুরিয়ে নিষিদ্ধ এরিয়া থেকে আমাদের এরিয়াতে চলে আসি এবং একটা পর্যায়ে বাজারে মাছ নেওয়ার পরে সবাই অবাক হয়ে যায় যে আমি এত বেশি মাছ পাইছি। মাছ বিক্রি করলাম এবং বিক্রি করার পরের দিন আমরা ট্রলার নিয়ে সাগরে গেলাম না। এরপরে রাতে আবারও ট্রলার নিয়ে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিলাম। সেই রাতে আমি তখন আবারও সোজা নিষিদ্ধ এরিয়ার দিকে চলে যেতে শুরু করি। যারা আমার সাথে আছে এরা বারবার বলে, একদিন গিয়েছিস হয়তো মাপ পেয়েছিস, কিন্তু প্রতিদিন গেলে বিপদ হয়ে যেতে পারে, প্রতিদিন গেলে সমস্যায় পড়তে পারিস, প্রতিদিন আর যাইস না, বন্ধ কর। কিন্তু আমি আর ওদের কোনো কথাই শুনি না, আমি ওদের কোনো কথাই মানি না। আমি ট্রলারটা সম্পূর্ণ নিষিদ্ধ এরিয়ার দিকে তখন ঘুরিয়ে ফেলি। আমি নিষিদ্ধ এরিয়াতে যাব, ওখানে আমি মাছ ধরবো। ওরা যতই মানা করে আমি ওদের কোনো মানাই আমি মানি না। আমি আবারও সেই নিষিদ্ধ এরিয়ার দিকেই আমার নৌকা ঘোরাতে থাকি। নিষিদ্ধ এরিয়াতে গিয়ে সেখানেও আমি ওই গত পরশুদিন রাতের মতোই ভালো মানের মাছ পাই এবং অনেক মাছ পাই। সেই মাছগুলো আমি একইভাবে বিক্রি করি। এরপর দেখা গেল যে শত বাধাকে অতিক্রম করে আমি বারবার নিষিদ্ধ এরিয়ার মধ্যেই ট্রলার নিয়ে যাচ্ছিলাম এবং বারবার নিষিদ্ধ এরিয়ার মধ্যেই আমি মাছ ধরি। যে যাই বলুক না কেন, আমাকে মানা করুক, নিষেধ করুক, যাই করুক, আমি কারো নিষেধ, কারো মানার কোনো অপেক্ষা করি না। এবং একটা পর্যায়ে এই ঘটনা আমার বাবার কান পর্যন্ত পৌঁছে যায়। খবর যখন আমার বাবার কানে পৌঁছায়, আমার বাবাও তখন আমাকে ডেকে নিয়ে বলে যে, সিরাজুল, এটা তুমি অন্যায় করতেছ। আমরা বহু বছর ধরে সাগরে মাছ ধরি, 1 দিন 2 দিন নয়, এবং আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও আমাদেরকে বিভিন্নভাবে নিষেধ করেছে আমরা যেন নিষিদ্ধ এরিয়ার দিকে কোনোভাবেই না যাই এবং নিষিদ্ধ এরিয়াতে আমরা মাছ না ধরি। আমাদেরকে সবাই নিষেধ করে, সবার নিষেধকে উপেক্ষা করে তুমি এই সময়ে এসে নিষিদ্ধ এরিয়াতে মাছ ধরো, এটা তোমার জন্য বড় কোনো বিপদ হতে পারে। সেদিন আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে, বাবা, নিষিদ্ধ এরিয়া বলতে তো কোনো কথা নাই, সাগরের একটা সাইডকে তোমরা নিষিদ্ধ বলে আখ্যায়িত করেছো, কিন্তু কেন এই জায়গাটাকে তোমরা নিষিদ্ধ এরিয়া বলে চালিয়ে দিচ্ছ? তোমাদের কাছে এটা নিষিদ্ধ এরিয়া কেন মনে হয়? আমার বাবা তখন আমাকে বলল যে, দেখ বাবা, আমি আমার দাদার মুখে শুনেছিলাম ওখানে নাকি একটা জিন বসবাস করে, একটা ধর্মীয় জিন ওখানে বসবাস করে, এবং আমরা যখন ট্রলার নিয়ে ওই জায়গাটার মধ্যে যাই তখন ওই জিনটা তার ধর্মের ব্যাঘাত ঘটে, তার দিনের ব্যাঘাত ঘটে, এবং এতে সে অনেক মাঝিকে মেরে ফেলেছে, অনেক মাঝির ক্ষতি করেছে, অনেক জেলেদেরকে জীবিত ওই সাগরে ফেলে দিয়েছে। আমি আমার দাদার মুখে শুনেছিলাম এটা নাকি ভয়ঙ্কর আকৃতির কোনো একটা জিন, এবং সে পানির উপরে যায় নামাজি বিছিয়ে ওখানে নামাজ পড়ে, দেন করে। তার দেনে বিঘ্ন ঘটলে, তার দেনে যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে সে কাউকে বাঁচিয়ে রাখে না। এটা তুই অন্যায় করেছিস এবং তুই আর ওখানে যাইস না। আমার বাবার ওই কথাগুলো আমার কাছে তখন হাস্যকর মনে হলো। আমি একটা মুচকি হেসে বললাম, এটা কি তুমি আদৌ বিশ্বাস করো? এটা কি আদৌ সত্য? এখনও কি সেই জমানা আছে যে সাগরের উপরে যায় নামাজে বিছিয়ে একটা জিন নামাজ পড়ে সে ডুবে যায় না? এটা কেমন কথা? এটা গল্প আর রূপকথা ছাড়া আর কিছুই নেই। আমার বাবার কথাকে আমি তখন উপেক্ষা করে আমি আবারও ওই নিষিদ্ধ এরিয়াতে মাছ ধরতে থাকি। দিনের পর দিন, রাতের পর রাত আমি মাছ ধরিয়ে বেড়াচ্ছিলাম। একদিন চন্দ্রিমা রাতে যখন ওখানে মাছ ধরতেছি, আমি হঠাৎ করে খেয়াল করলাম আমাদের ট্রলার থেকে প্রায় বেশ খানিকটা দূরে একটা জায়গার মধ্যে দেখা গেল কোনো একটা লোক মনে হয় যার মাথা আসমানের বরাবর লেগে আছে। ওই মানুষটা একটা নামাজের মধ্যে দাঁড়িয়ে সাগরের উপরে একটা নামাজের বিছানার উপরে দাঁড়িয়ে লোকটা নামাজ পড়তেছে। এটা দেখেই তখন আমি প্রচণ্ড রকমের ভয় পেয়ে যাই
এবং ভয় পাওয়ার পরে আমার সাথে যারা আছে ওরা সবাইও ভয়ে আটকে ওঠে। আমি তখন বললাম যে গত কিছুদিন আগে আমার বাবা ঠিক যেমন করে আমাকে বলেছিল, আজকে আমি বাস্তবে ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি। আজকে আমি বাস্তবে ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি যে ইয়া বড় এক মানব দেহের মতো একটা জিন, এবং সে কিনা সাগরের উপরে যায় নামাজি বিছিয়ে নামাজের শুরুর ধরে দাঁড়িয়ে আছে। টলাটা তখন বেশ দূরে ছিল, এবং বেশ দূরে থাকার পরে আমি সবাইকে বললাম যে টলার পিছনের দিকে নিয়ে যাও, টলারের পিছনের দিকে নিয়ে যাও, আমরা সামনে যাব না। এরপরে আমরা টলার পিছনের দিকে নিয়ে যাই, শিরাটা কেটে যায়। আমি সবাইকে বলি যে ভুলেও আমার বাবার কাছে এ কথা বলতে যেও না যে আমরা এরকম কিছু একটা দেখেছিলাম। সবাই তখন বলে বারবার মানা করেছিলাম, এরপরেও গেলা কেন? আমি তখন সবাইকে একটা কথাই বলতেছিলাম যে স্রোতের বিপরীতে কোনো কিছু না করলে জীবনে সাকসেস হওয়া যায় না। স্রোতের বিপরীতে কোনো কিছু না করলে জীবনে সাকসেস আসে না। তো তোমরা যেটা মনে করতেছো বা তোমরা যেটা বলতেছো এটা কোনোভাবেই ঠিক না, এটা কোনোভাবেই ঠিক না। এবং আমি যেটা করেছি আমি জানি সেটাও ঠিক না, তবে আমাদের জীবিকার জন্য আমি এটা করে বেড়াচ্ছি। তো এরপরে কেউই আর আমার সাথে সাগরে এইভাবে যেতে রাজি হয় না। সবাই বলে যে না, এভাবে যাব না, এভাবে গেলে মরণ হতে পারে। আমরা যেটা দেখেছি সেদিন হয়তো আমরা নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি, এরপরে আর আমরা ওখানে যাব না। তো আমি সবাইকে বুঝিয়ে শুনিয়ে প্রায় সপ্তাহখানিক পরে আবারও ওই নিষিদ্ধ এরিয়ার ভিতরে ট্রলার নিয়ে ঢুকলাম। এবং ওই রাতের বেলা যখন ট্রলার নিয়ে ঢুকলাম, একইভাবে ওই দৃশ্য আমি আবারও দেখতে পেলাম। সেম একই জায়গার ভিতরে সেম দৃশ্যটা আবারও দেখতে পেলাম, যে মানব দেহের মতো দেহের একজন বিশাল আকৃতির একটা বডি, সে একটা জায় নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। দূর থেকে এটা আমি অনেকক্ষণ ধরে দেখলাম, এবং অনেকক্ষণ দেখার পরে ভিতরে তখন ভয় ঢুকে যায়, মানে প্রচণ্ড রকমের ভয় কাজ করে। আমরা ওই দিনও ট্রলার আর সামনের দিকে নিয়ে গেলাম না, আমরা সেখান থেকে ট্রলার ফিরিয়ে নিয়ে আসলাম। প্রায় 2 থেকে 3 দিনের মতো কেটে গেল, আমাদের কোনো আয় ইনকাম হচ্ছে না। আমরা কোনো রকমের আয় ইনকাম আর কোনো কিছু পাচ্ছি না, মাছও ধরতে পারি না, কারণ আমরা তো বারবার নিষিদ্ধ এরিয়াতে মাছ ধরতাম। এবং সেই এরিয়ার মধ্যে যখন এইরকম একটা বাধার সম্মুখীন হচ্ছিলাম, তখন থেকে আমাদের সবার ইনকাম একেবারেই কমে গেছে। এরপরেও যতবার চাইতাম সাগরে নিষিদ্ধ এরিয়ার মধ্যে ঢুকতাম, ঠিক ততবারই ওই মানবদেহের শয়তানটাকে দেখতে পেতাম, যে কিনা নামাজ পড়ার রূপে ওখানে দাঁড়িয়ে থাকতো। অবাক করা বিষয় হচ্ছে, এরকম বিশাল দেহের একটা লোক কিভাবে পানির উপরে যায় নামাজি বিছিয়ে দাঁড়িয়ে থাকে, এটা চিন্তাই করা যায় না। যাই হোক, এভাবেই তখন সময়টা কাটতেছে। সবাই আমাকে বুঝাচ্ছে যে এটা করা ঠিক না, এটা করা ঠিক না। এবং এরকম করতে করতে একদিন হলো কি, আমি মাছ ধরার জন্য যাচ্ছি, সাগরের দিকে যাব, তখন প্রায় বিকেলের কাছাকাছি। তো ওই সময় যাওয়ার পথে রাস্তার মধ্যে আমার একটা ফকিরের সাথে দেখা হলো। এই ফকিরটাকে আমি এর আগে কোনোদিন আমাদের এলাকাতে দেখি নাই, যার চেহারাটা ছিল সম্পূর্ণ মানে বিব্রত আকৃতির একটা চেহারা, খুবই ভয়ানক একটা চেহারা, এবং চেহারার মধ্যে একটা ভয় লুকিয়ে আছে, এটা দেখলেই বোঝা যায়। আমি এই লোকটাকে দেখার পরে, এরকম লোক তো আমি আমাদের এলাকাতে আর আগে কখনো দেখি নাই। ওনাকে দেখে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না, এর আগে তো আমাদের এলাকায় আপনাকে দেখি নাই। লোকটা তখন আমার দিকে তাকিয়ে বলে, আমার নাম নাদিম আলী। আমি বললাম, নাদিম আলী, আপনি থাকেন কোথায়? পরে বলে, যেখানে রাত সেখানেই কাত, যেখানে রাত হয় আমি সেখানেই ঘুমিয়ে পড়ি। আমি তখন বললাম যে আপনার কথাগুলো আমার কাছে কেমন অদ্ভুত মনে হয়, কেমন ভয়ঙ্কর মনে হয়। কিছু না মনে করলে আপনি কি আমাদের সাথে ট্রলারে যাবেন? আমি জানি না যে সেদিনের লোকটাকে আমি কেন বললাম। তো আমার ভিতর একটা জিনিসে মনে হলো যে লোকটাকে দেখতে অনেকটা বুজুর্গ টাইপের মনে হলো আমার কাছে, অনেকটা দরবেশ, কবিরাজ, ফকির এই টাইপের মনে হলো। যেহেতু আমি নিষিদ্ধ এরিয়াতে মাছ ধরতে যাব, সেই এরিয়াতে এরকম ভয়ানক কিছু একটা জিনিস আমি দেখতে পাই, তাহলে এই লোকটাকে যদি আমি সাথে করে নিয়ে যাই, তাহলে হয়তো ওটা থেকে আমি রক্ষা পেয়ে যাব। এইরকম চিন্তাভাবনা করেই আমি ওই নাদিম আলীকে তখন আমার বললাম, মাছ ধরতে যাবেন আপনি আমাদের সাথে? উনি বলে, আমাকে খেতে দিবি? আমি বললাম, হ্যাঁ, আপনি যা খাবার খাইতে চান আপনাকে তাই খাওয়াবো, যা আপনার প্রয়োজন হয় তাই দিব, আপনি চলেন। তো রাস্তা থেকে তখন আমি কবিরাজ ঠিক আমি তখন জানতাম না, মানে আমি জেনেছিলাম যে উনি একজন ফকির বা দরবেশ টাইপের কেউ। ওনাকে আমি তখন ট্রলারের কাছে নিয়ে গেলাম, এবং ট্রলারের কাছে নিলাম পরে সবাই তখন আমার দিকে তাকিয়ে আছে, মানে সবাই আমার দিকে তাকিয়ে হাসতেছে, কিরে আজকে তুই কবিরাজ নিয়ে আসলি? আমি বললাম, না রে ভাই, ঠিক কবিরাজ কিনা জানি না, তবে এই লোকটাকে নিয়ে আসলাম যে ওনাকে সাথে করে নিয়ে যাব। যে সমস্যাটা আমরা প্রতিনিয়ত জর্জরিত, যেটা আমরা সবসময় দেখতে পাই আমাদের সমস্যা করে,
এই জিনিসটা থেকে দেখি রক্ষা পাওয়া যায় কিনা, যার জন্য এই দরবেশ বলস বা ফকির বলিস যাই বলিস এটাকে সাথে করে নিয়ে যাচ্ছি। ওরা তখন সবাই আমার দিকে তাকিয়ে হাসতেছে যে এটাও কি সম্ভব। আমি বললাম চল। এই লোকটাকে তখন আমি আমার ট্রলারের মধ্যে উঠালাম এবং এই লোকটাকে ট্রলারে উঠিয়ে আমি আস্তে আস্তে করে ট্রলার নিয়ে মাছ সাগরের দিকে রওনা দিলাম। গভীর রাত, চারদিকে ঘুটঘুটো অন্ধকার, ভয় যেমন শরীর চমচম করছে, এইরকম একটা অবস্থার ভিতরে নিষিদ্ধ এরিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় আমি হঠাৎ করে আমার ট্রলারটা নিষিদ্ধ এরিয়ার দিকে ফিরিয়ে দিলাম। ওরা সবাই আমার মুখের দিকে তাকিয়ে বলে, আজকেও কি ওখানে যাবি সিরাজুল? আমি বললাম হ্যাঁ। ওরা সবাই বলে তুই কি পাগল হয়ে গেলি? আমি বললাম পাগল হওয়ার কিছুই নেই, আমি আজকেও যাব এবং এই জন্যই এই দরবেশ ওই পাগল লোকটাকে আমি ট্রলারের মধ্যে বসাইছি। নিষিদ্ধ এরিয়ার দিকে যখন ট্রলারটা ফিরিয়ে দিলাম এবং আস্তে আস্তে করে ট্রলার নিয়ে নিষিদ্ধ এরিয়ার ভিতরে ঢুকতেছিলাম, আর আমাদের সাথে বসে থাকা ওই দরবেশটাকে আমি তখন বলি, কাকা একটা কথা বলি, শুনবেন? উনি বলে বল। আমি বললাম এটা হচ্ছে নিষিদ্ধ এরিয়া, সাগরের নিষিদ্ধ এরিয়া। ওই এরিয়াতে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষেধ। আমি এই এরিয়াতে মাছ ধরার জন্য চাই এবং গেলে পরে মাঝে মাঝে আমি এরকম বিশাল আকৃতির একটা মানুষকে দেখতে পাই, যিনি জায় নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে অথবা সাগরের উপরে জায় নামাজ বিছিয়ে ওখানে বসে থাকে ধ্যান করে। এই জিন নাকি আমি জানি না, এই জিনিসটাকে দেখার পরে আমরা আর ভিতরে ঢুকতে পারি না, আমরা মাছ পাই না। আজকে তাই আপনাকে নিয়ে আসছি। আপনি তো দেখতে অনেকটা দরবেশের মতো, অনেকটা আপনার ভিতরে একটা অলৌকিক কিছু আছে। তো আজকে আমি আপনাকে নিয়ে যাচ্ছি যে দেখি আপনি এটার সাথে ফাইট করতে পারেন কিনা বা এইটাকে আপনি সরাই দিতে পারেন কিনা। ওই লোকটা তখন একটুও ভয় পেল না, তার চোখে মুখে আমি কোনো ভয়ের জাপটা দেখি নাই। উনি আমাকে বললো যে ঠিক আছে চল, দেখি আমি কি করতে পারি, ঠিক এরকম করেই বলে। এবং এমন করে বলার পরে আমি তখন ওনাকে নিয়েই সাগরের পথে রওনা দিলাম, মানে নিষিদ্ধ এরিয়ার পথে রওনা দিলাম। প্রতিদিনের মতো আজও, মানে প্রতি রাতের মতো আজকে রাতেও আমাদের সাগরটা, আমাদের ওই নৌকাটা যখন বরাবর জায়গায় গেল, আমি দেখলাম আমাদের ট্রলারের সামনে বিশাল দেহের ওই লোকটা দাঁড়িয়ে আছে, জায়নামাজের উপরে দাঁড়িয়ে আছে। এবং ওনাকে দেখার পরেই আমরা সবাই তখন ওই জায়গার ভিতরে ট্রলার থামিয়ে দিই। আমি তখন ওই কবিরাজ বা কাকারে বললাম, নাদিম আলীরে, যে দেখেন আপনাকে এটাই দেখাচ্ছিলাম। উনি এটার দিকে তাকিয়ে আছে এবং এই জায়গার মধ্যে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার পরে উনি আমাকে বলে, আমি তো ওরেই খুঁজতেছি। এটা বলার পরেই মানে উনি জাস্ট ওইদিকে তাকালো, মুহূর্তের মধ্যেই এই জিনিসটা ভ্যানিশ হয়ে গেল। মানে মনে হয় যেন আকাশের মধ্যে উড়াল দিয়ে উঠে গেল। এবং এটা যখন চলে গেল আমরা সবাই তখন খুশি হলাম যে আমরা বেঁচে গেছি, বা এটা হয়তো আর আসবে না, আমরা এবার মাছ ধরতে পারবো। ঠিক এরই মাঝে আমি খেয়াল করে দেখলাম যে ওই কাকা, যে কাকা আমাদের সাথে মাছ ধরার জন্য আসছে, উনি জানি কেমন একটু অবাক হয়ে গেল। আমরা খুশি হলাম আর তিনি মনে কষ্ট পেল। আমার তখন হঠাৎ করে নজর গেল ওই কাকার মুখের দিকে এবং কাকার মুখের দিকে তাকিয়ে আমি বললাম, কি ব্যাপার কাকা, আপনি মনে অনেক কষ্ট পেয়েছেন। আমরা খুশি হলাম যে জিনটা আমাদের ট্রলারের সামনে দিকে চলে গেছে, আমরা এখন নিবৃত্তি নীরবে অনেক মাছ ধরতে পারবো, আমাদের মাছ ধরা আর কোনো বাধা রইল না। কিন্তু আপনি মনে হয় মনটা খারাপ করে ফেলেছেন, আপনার কি হয়েছে? উনি বলে, তোমাদের কাছে যেটা সুখের সংবাদ, এটা আমার কাছে দুঃখের সংবাদ। একটা কাজ করো, ট্রলারটা ওখানে নিয়ে চলো, যে জায়গাটা ওইটা দাঁড়িয়েছিল সেই জায়গার মধ্যে ট্রলারটা নিয়ে চলো। তখন কেউই ভয়ে যাচ্ছে না, সবাই বলতেছে যে না, যাব না, এই ট্রলার নিয়ে ওই জায়গার মধ্যে কেন যাব, কারণ এটা তো একটা জিন, উনি এখানে দাঁড়িয়েছিল, এখানে যাওয়াটা ঠিক হবে না, আবার উনি হঠাৎ করে আসে কিনা। তো কবিরাজ ওই নাদিম আলী তখন বলে যে আসবে না। আমি বলতেছি আসবে না, তোমরা চলো। তো উনি যখন এইভাবে আমাকে বলে, আমি তখন ট্রলারটা ওই জায়গার দিকে নিয়ে গেলাম। ঠিক যেই জায়গাটার মধ্যে জিনটা দাঁড়িয়েছিল সেই জায়গা থেকে একটু পানি উনি তখন নিলেন, মানে পুরো সাগরের যে জায়গাটা এই জিনিসটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা থেকে উনি একটু পানি নিলেন এবং পানিটা একটা বোতলে নিলেন। বোতলে নেওয়ার পরে উনি তখন আমাদেরকে বলল যে তোমরা মাছ ধরো। সেদিন আমি এত বেশি মাছ পাই, বিগত আমি বহু বছর ধরে সাগরে মাছ ধরি, কিন্তু কখনোই আমি এত মাছ পাই এত মাছ পাই। এবং এতগুলো মাছ পাওয়ার পরে আমি আনন্দে উল্লাসে আত্মহারা হয়ে পড়ি। এরপরে মাছ নিয়ে তখন সকালবেলা ভোরে বাজারে যাই, মাছ বিক্রি করি। এবং সর্বোপরি ওই লোকটা তখন, মানে নাদিম আলী, আমাদের সাথেই ছিল। মাছ ধরা যখন শেষ হয়ে গেল, আমি তখন ওই লোকটারে বললাম যে আপনি কি আমাদের সাথে আমাদের বাড়িতে যাবেন নাকি বাজারেই থাকবেন? উনি বলে, না, আমি বাজারে কেন থাকবো, আমি তোমাদের সাথে বেরিয়েছি, তোমাদের সাথে গিয়েছি, আমি তোমাদের সাথে তোমাদের বাড়ি পর্যন্ত যাব। আমি তখন বললাম, তাহলে তো খুব ভালোই হয়, আপনি যদি আমাদের সাথে আমাদের বাড়ি পর্যন্ত যান তাহলে তো আমাদের জন্য অনেক ভালো সংবাদ। এরপরে আমি তখন ওই নাদিম আলীকে
আমি আমার সাথে নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আব্বা আম্মা, আমার ভাই বোন সবাই জিজ্ঞেস করতেছে এটাকে। আমি তখন বললাম আমাদের বাড়ির সামনে যেই একটা ছোট্ট ঘর আছে যেখানে মেহমান আসলে আপাতত বসতে দেওয়া হয়, ওই ঘরের মধ্যে আমি তখন লোকটাকে ঢুকাইলাম। ঢুকাই মারে বললাম যে ওনার জন্য খাবার রেডি করো। আমার মা খাবার রেডি করলো, আমি তখন লোকটাকে খাওয়াইলাম। অবাক করা বিষয় হলো যতক্ষণ পর্যন্ত এই লোকটা আমাদের ঘরের মধ্যে ছিল ঠিক ততক্ষণ পর্যন্ত উনি শুধু এই পানিটার দিকে তাকিয়েছিল। যে পানিটা উনি সাগর থেকে এনেছে শুধু ওই পানির দিকে তাকিয়ে আছে এবং বারবার ওই পানির দিকেই তাকিয়ে আছে। আমি তখন ওনাকে বলি যে আপনি এভাবে পানির দিকে কেন তাকিয়ে আছেন, এইটার মধ্যে আপনি কি দেখেন? উনি বলে এটা আমার বহু বৎসরের সাধনা, এইটা আমার বহু বৎসরের সাধনা, এই সাধনা আমাকে অনেক কিছু দিবে, এইটা উনি আমাকে বলে। তো লোকটাকে আমি প্রথম দেখা যেরকমটা চিন্তা করেছিলাম যে উনি পাগল দরবেশ এই টাইপের কিছু হবে, কিন্তু একদিনে আমি বুঝে গেলাম যে উনি কোনো পাগলও না দরবেশও না, উনি বড় মাপের একজন কবিরাজ। কিন্তু এত বড় মাপের একজন কবিরাজ হওয়ার পরেও তিনি কেন রাস্তায় রাস্তায় ঘুরছে এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না। এর পরের দিন ওই লোকটা আমাদের সাথে আবারও সাগরে গেল এবং সাগরে যাওয়ার পরে আমরা সাগর মাছ ধরিয়ায় নিষিদ্ধ এরিয়ায় নিয়ে যাচ্ছি এবং উনি আমাদের সাথে বসে আছে। কিন্তু অবাক করা বিষয় হলো নিষিদ্ধ এরিয়াতে আমি ট্রলার নিয়ে যাওয়ার পরেও এই লোকটার ভিতরে কোনো ভয় তো কাজ করলোই না এবং সেদিন আমরা ওই দৈত্য দানব বা যাই বলি না কেন ওই জিনিসটাকে ওই দিন আর দেখতে পেলাম না। ডানে বামে সামনে পিছে বিভিন্ন জায়গায় এই জিনিসটাকে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু কোথাও এটাকে আর পাচ্ছিলাম না। এটাকে না দেখে আমরা যতটাই না আনন্দিত, ওই নাদিম কবিরাজ ঠিক ততটাই দুঃখিত। উনি যতটাই কষ্ট পাচ্ছে এই জিনিসটাকে না দেখার পর। উনি বারবার ডাইনে বামে এখানে সেখানে বিভিন্ন জায়গায় জিনটাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু জিনের সন্ধান আর পেলাম না। সারাটা দিন উনি আমাদের সাথে ছিল, থাকার পরে উনি আবার আমাদের সাথে ফিরে আসে ট্রলার নিয়ে কিনারা। এরকমভাবে ঠিক দিনের পর দিন আর রাতের পর রাত একইভাবে উনি আমাদের সাথে আছে। আমরা ট্রলার নিয়ে যাই, আমরা মাছ ধরি, আমরা ফিরে আসি, উনি একইভাবে আমাদের সাথে আছে, ভালোভাবেই আছে, মানে আনন্দদায়কভাবেই আছে, খুব সুখেই আছে। এরকম করে প্রায় মাস 1.5 মতো কেটে গেল। আমরা নিষিদ্ধ এরিয়াতে মাছ ধরি, আমরা মাছ পাই, কিন্তু ওই দৈত্য বা জিনটাকে আর দেখতে পাই না এবং উনি প্রতিদিন আমাদের সাথে আছে। এরকম ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে আমি তখন এই নাবিদ কবিরাজরে বললাম, আমি বললাম যে আপনি আমাদের সাথে আর গিয়ে কি করবেন? এই জিনিসটা তো এখন আর দেখা যায় না, এই জিনিসটাকে আর দেখতে পাই না, এবং আপনি আর আমাদের সাথে গিয়ে কি করবেন? ইতিমধ্যে আমি জেনে গেলাম ওনার ঠিকানা। উনি একটা কবিরাজ ছিলেন, একসময় কবিরাজি করতেন এবং কবিরাজি করা অবস্থা উনি পাগল হয়ে যায়। আমাদের গ্রাম থেকে খানিকটা দূরের কোনো একটা গ্রামে ওনার বাড়ি। সেই গ্রামে উনি একসময় নামকরা কবিরাজ ছিলেন এবং কবিরাজ থাকার পরে উনি হঠাৎ করে পাগল হয়ে যায়। পাগল হয়ে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, বহু বছর ধরে রাস্তায় ঘুরে একটা পর্যায়ে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে আসার পরে উনি ঠিক ততটা ভালো হয়নি। এরপরেও রাস্তায় অজানার সন্ধানে উনি তখন ঘুরে বেড়াতো। তো ওনার বাড়ির ঠিকানাও পাই, সব কিছুই পাই। তখন ওনাকে বলি যে আপনি বাড়িতে চলে যান, আপনি আমাদের সাথে রাস্তায় ঘুরে তো কোনো লাভ নেই, আমাদের সাথে রাস্তায় ঘুরে আপনার কী লাভ হবে? আপনার তো কোনো বেনিফিট হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না, আপনি আপনার বাড়িতে চলে যান। যতই ওনাকে আমরা বাড়িতে যেতে বলি উনি কোনোভাবে ওনার বাড়িতে যাবে না, উনি আমাদের সাথেই থাকবে, আমাদের সাথেই ট্রলার নিয়ে ঘুরবে, উনি আমাদের সাথেই ঘুরবে। এরকম করে করে অনেকগুলো মাস পেরিয়ে যাওয়ার পরে একদিন রাতের বেলায় হঠাৎ করে আমরা বহু রাত পরে এই জিনিসটাকে আবারও দেখতে পাই সাগরের মাছ দরিয়ার ঠিক কাছাকাছি। এটাকে দেখে আমরা সবাই আবার ভয় পেয়ে যাই। আমরা সবাই ভেবেছিলাম যে এটা সম্ভবত আর কখনোই এখানে আসবে না, এটা সম্ভবত আর কখনোই আমাদের কাছে আসবে না, বা আমরা এটার কখনোই আর দেখা পাবো না। কিন্তু হঠাৎ করে এটাকে যখন সাগরের মাঝখানে দেখতে পেলাম, সবাই তখন ভয়ে আটকে উঠলাম। আমি তখন সবাইরে বললাম যে ঠিক আছে, এটা যেহেতু আমরা দেখেছি, আমরা ট্রলার ঘুরিয়ে ফেলে আমরা চলে যাই। ওই সময় নাদিম আলী কবিরাজ তখন বলে, কোথায় যাবা? আমি বললাম, কাকা দেখতেই তো পাচ্ছেন এত বড় একটা জিন সামনে দাঁড়িয়ে আছে, এরপরে কি আর সামনের দিকে যাওয়া সম্ভব? আমরা সামনে যাব না, আমরা ট্রলার ঘুরিয়ে পিছনের দিকে চলে যাব। উনি বলে, তুমি ট্রলার সামনের দিকে নিয়ে যাও। আমি বললাম, কি বলেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি পাগল হয়ে গেছেন? উনি বলে, এটা আমার বহু বৎসরের সাধনা, এটা যে এই জায়গায় লুকিয়ে আছে তা আমি জানতাম না। আমি জানি এই নিষিদ্ধ এরিয়াতে অন্য একটা জিন থাকতো, কিন্তু এই জিনটা চলে গিয়ে এই জিনটা আছে তা আমি জানতাম না। আমি এটাকে ধরার জন্য খুঁজতেছি, তোমরা ট্রলার সামনের দিকে নিয়ে যাও। আমি তখন ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, কাকা
আপনি হয়তো কবিরাজ হতে পারেন, আপনার মাঝে হয়তো অলৌকিক ক্ষমতা আছে, কিন্তু আমাদের মাঝে এরকম কিছু নাই। আপনি বললেও আমি টলারের সামনের দিকে নিতে পারবো না, কারণ আমি নিশ্চিত মৃত্যুকে সামনে দেখতে পাচ্ছি। উনি আমাকে বলে, তুমি টলার সামনের দিকে নিয়ে যাও, আর আমার উপরে বিশ্বাস রাখো, কিছুই হবে না, কিছুই হবে না। আমি যতক্ষণ আছি তুমি ভয় পেও না, তুমি আমার সাথে চলো। আমি বললাম, না কাকা, আপনি যত যাই বলেন, আপনি যেটাই বলেন, আমি আর এক পাও সামনে যেতে পারবো না। আমি টলার পিছনের দিকে ঘুরিয়ে ফেলবো। ওনার কথাকে পিছনে ফেলে ডিনাই করে আমি তখন টলার পিছনের দিকে ঘোরানোর জন্য যখন টলারটা মুভ করতেছিলাম, ওই সময় ওই নাদিম আলী কবিরাজ বলে উঠলো, একটা কাজ করো, আমাকে এখানে নামিয়ে দাও। আমি বললাম, কি বলেন আপনি? আপনি কি পাগল হয়ে গেলেন? চারদিকে গুটগুটে অন্ধকার, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এখান থেকে পারে যেতে সময় লাগবে, টলার দিয়ে যেতেও 1 ঘন্টার উপরে সময় লাগবে, আর আপনি আমাকে বলতেছেন এখানে নামিয়ে দেওয়ার জন্য? আপনাকে এখানে নামিয়ে দিলে কি আপনি বাঁচবেন? আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটা জিন আমাদের সামনে দাঁড়িয়ে আছে, এরপরও আপনি এরকম সাহস কেন করতেছেন? উনি আমাকে বলে যে, সিরাজুল, তুমি আমাকে যেমনটা দেখতেছো ঠিক এই মুহূর্তে আমি তেমনটা নয়, আমি এই জিনটাকে ধরবো, আমাকে এখানে নামিয়ে দাও। আমি বললাম, দেখেন, আমার মাঝে ভয় কাজ করতেছে যে সত্যি কোনো কিছু ঘটে যায় কিনা। উনি আমাকে বলে যে, না, আমাকে এখানে নামিয়ে দাও। তো এইরকম একটা মানুষকে সাগরের মাঝখানে এরকম ঢেউয়ের ভিতরে নামিয়ে দেওয়াটা কেমন দেখায়, বা এটা কি সম্ভব কিনা? আমি তখন বললাম যে, কাকা, আপনি যাই বলেন, যেটাই বলেন, আমরা আপনাকে ওখানে নামতে দিতে পারি না। নির্ঘাত আপনাকে আমরা মৃত্যুর দিকে ঢেলে দিতে পারি না। এখানে নেমে যাওয়া মানে আপনি মরণকে বরণ করা। আমাদের সাথে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে উনি লাফ দিয়ে আমাদের টলার থেকে নেমে যায়। লাফ দিয়ে টলার থেকে নেমে আমি খেয়াল করে দেখি যে উনি সাঁতরিয়ে সাঁতরিয়ে ওই নৌকাটা, মানে ওই জিনটার দিকে যাচ্ছে। যে জায়নামাজি আমরা দেখতে পাচ্ছি, যে জায়নামাজির উপরে জিনটা দাঁড়িয়ে আছে, ওই জায়নামাজির দিকেই উনি সাঁতরিয়ে সাঁতরিয়ে যাচ্ছে। আমার সাথে আমার যে সাথীরা ছিল ওরা সবাই বলতে শুরু করলো, সিরাজুল, এইখানে এই দৃশ্য দেখলে আমরা নিজেরাও মারা পড়ব। নাদিম কবিরাজ সম্ভবত পাগল হয়ে গেছে, ওনার মাথার মধ্যে সিট আছে, উনি যে পাগল এটা সবাই জানে, তার ওই পাগলামি আমাদের দেখার প্রয়োজন নাই, তুমি ঘুরাও, আমরা এখান থেকে চলে যাই। আমি তখন বাধ্য হয়ে নাদিম কবিরাজকে ওই সাগরের মাঝখানে রেখেই টলারটা ঘুরিয়ে ফেলি, এবং টলারটা ঘুরিয়ে একটা পর্যায়ে আমি আমাদের ওই এরিয়া ওভারটেক করে চলে আসি। তখন প্রায় ফজরে আজান দিয়ে দিছে। ওই সময়টাতে আমি তখন সবাইকে বললাম, এই কাজটাকে আমরা ঠিক করলাম, এই কাজটাকে আমরা ঠিক করলাম। এরকম বয়স্ক একজন মানুষ, তাকে আমরা নির্ঘাত মৃত্যুর কাছে ঠেলে দিয়ে এইভাবে নিজেরা বিপদগ্রস্ত এইভাবে চলে আসলাম, এটা কি ঠিক হলো? তখন সবাই বলতেছে, তাছাড়া তো আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না, কারণ তিনি নিজেই মরণকে বরণ করতেছে, আমরা তো ওনার সাথে মরতে পারি না। আমি তখন বললাম, এরপরে আমার কাছে মনে হয় যে আমাদের আরেকটা বার যাওয়া উচিত। সবাই তখন বলে যে, না, আমরা যাব না, এবং আমরা ওইখানে আর যাবই না, কেউই আর ওখানে যেতে রাজি হয় না। এরপরে আমরা সবাই পারে চলে আসি, যে পরিমাণের মাছ পাই, মাছ খুব বেশি একটা পাই না, যা পাই তা বিক্রি করি। এবং ঘরে যাওয়ার পরে কোনোভাবে আমি আমার দু চোখের পাতাকে এক করতে পারতেছিলাম না যে এটা কি হলো। এই লোকটাকে যার জরিমানা আমাদের এখান থেকে সে নেমে গেল, সাঁতরিয়ে সাঁতরিয়ে এমন একটা ভয়ঙ্কর জিনের সম্মুখীন সে হলো, আদৌ লোকটা বেঁচে আছে তো? সে কি বেঁচে আছে? এরকম করতে করতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। খাটের এপাশ ওপাশ করতে করতে আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাতে পারিনি। বিকেল হয়ে যাওয়ার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি এই লোকটার বাড়িতে যাব। আমি লোকটার বাড়িতে যাব এবং বাড়িতে গিয়ে দেখবো যে সে আসলে আছে কিনা, সে ফিরে আসছে কিনা, সে কি ফিরে আসছে নাকি তাকে মেরে ফেলেছে ওই সাগরে। এই জিনিসটা চিন্তা করে আমি তখন আস্তে আস্তে করে ওনার বাড়ির দিকে রওনা দিলাম। বিকেল তখন প্রায় 2টা থেকে 3টার মতো বেজে গেছে, 3টা সাড়ে 3টার মতো বাজে। ওনার বাড়ির দিকে আমি তখন রওনা দিলাম। আমাদের বাড়ি থেকে ওনার বাড়ি বেশ দূরে, যেতেও খানিকটা সময় লেগে যায়। ওনার বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে ওনার পরিবারের অন্য মানুষরা আছে। ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে নাদিম কবিরাজ বাড়িতে আসছে। ওনারা বলে যে না, নাদিম কবিরাজ বহু মাস ধরে রাস্তায় বিচরণ করে বেড়ায়, রাস্তায় ঘুরে উনি তো বাড়িতে আসে না। আমি বললাম, গতকালকে রাতের পর থেকে এই পর্যন্ত বাড়িতে আসছে? সবাই বলে যে না, উনি তো বাড়িতে আসে না, উনি কোথায় গেছে জানি না। ঘুরে আসলাম, আসার পরে রাত হয়ে গেছে, সে রাতে আর টলা নিয়ে গেলাম না, ঘরের মধ্যেই বসে আছি এবং শুধু বারবার নাদিম আলী কবিরাজকে নিয়ে চিন্তা করতেছি, কি হলোই নাদিম আলী কবিরাজের সাথে। এমন করতে করতে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে যারা আমার সাথে টলারে মাছ ধরে, এদের প্রত্যেকে একত্রিত করলাম। একত্রিত করে বললাম, আমি নাদিম আলী কবিরাজের বাড়িতে গিয়েছিলাম, তার পরিবারের মানুষের সাথে কথা বলি, জানতে পারি তিনি বাড়িতে আসেনি। আমাদের কাছে যেটা মনে হয় যে নাদিম আলী কবিরাজকে ওই জিনটা সম্ভবত মেরে ফেলেছে।
সেখানের মধ্যে একজন বলে উঠল যে তুই যতই পাগলামি করেছিস, এতদিন পর্যন্ত আমরা তোর পাগলামি সহ্য করেছি, কিন্তু আর না, এবার থেকে তুই যদি সত্যি আমাদেরকে নিষিদ্ধ এরিয়াতে মাছ ধরতে যেতে বলিস, আমরা কেউই আর নিষিদ্ধ এরিয়াতে মাছ ধরতে যাব না। প্রয়োজনে আমরা না খেয়ে থাকবো, প্রয়োজনে আমরা অন্য কাজ করব, তারপরেও নিজের জীবনকে বাজি রেখে সামান্য কিছু মাছের জন্য আমরা নিষিদ্ধ এরিয়াতে মাছ ধরতে যাব না। আমি তখন বললাম, কি বলো, সত্যিই যাব না? সবাই বলে যে হ্যাঁ, সত্যিই যাব না। আজকের পর থেকে আমরা কেউই নিষিদ্ধ এরিয়াতে মাছ ধরবো না। যদি নিষিদ্ধ এরিয়াতে মাছ ধরতেই হবে তবে তুই একাই যা, তুই একাই মাছ ধর, আমরা কেউই আর তোর সাথে নাই। একে একে সবাই তখন আমাকে ওভারটেক করে গেল বা আমাকে ডিনাই করলো, কেউই আমার সাথে আর মাছ ধরবে না। আমি তখন সবাইকে রাখতে গিয়ে, সবার মন রাখতে গিয়ে তখন আমি নিজেও সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমিও আর নিষিদ্ধ এরিয়াতে মাছ ধরবো না। এরপরে আমিও নিষিদ্ধ এরিয়াতে যাওয়া বন্ধ করে দিলাম। যে পরিমাণের মাছ পাচ্ছি আপাতত অল্প স্বল্প, তা দিয়ে খুব কষ্ট করেই তখন আমরা চলতেছিলাম। এমন করে করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে, আর বারবার আমি নাদিম আলী কবিরাজের কথা চিন্তা করতেছি। এই লোকটা কি ফিরে আসছে? তাকে কি মেরে ফেলেছে? আদৌ কি সে আছে? যতবার তার বাড়িতে যাই, তার পরিবারকে জিজ্ঞেস করি, সবাই একই কথা আমাকে বারবার উত্তর দেয় যে নাদিম আলী কবিরাজ বাড়িতে আসেনি এবং তিনি বাড়িতে আসবেও না। তিনি কোথায় গেছে, কোন জায়গায় গেছে, তার কোনো সঠিক সন্ধান বা সঠিক ঠিকানা তার পরিবারে কেউই দিতে পারে না। তারা জানে না যে সে কোথায় আছে। মনটা তখন মাঝে মাঝে নাদিম আলী কবিরাজের জন্য খারাপই লাগতো যে চোখের সামনে একটা লোক মরে গেল, আমরা কিছুই করতে পারলাম না। এভাবে প্রায় 3 থেকে 4 মাসের মতো কেটে গেল এবং 3-4 মাসে আমি আর নিষিদ্ধ এরিয়াতে মাছ ধরতে গেলাম না। আমি আমাদের মতো করেই অন্য পাশে মাছ ধরি বা অন্য এরিয়াতে যাই, নিষিদ্ধ এরিয়াতে ঢুকি না। 3-4 মাস পরে আমি হঠাৎ খবর পেলাম যে নাদিম আলী কবিরাজ বাড়িতে আসছে। এরকম একটা সন্ধান আমি একটা লোকের মাধ্যমে জানতে পারি যে উনি বাড়িতে আসছে, এবং এই খবর পাওয়ার পরে আমি দৌড়িয়ে সাথে সাথে নাদিম আলী কবিরাজকে দেখার জন্য ওনার বাড়িতে যাই। এবং ওনার বাড়িতে গেলে পরে আমি দেখতে পাই ওনার বাড়ির সামনে একটা বিশাল আম গাছ আছে। আম গাছের নিচে উনি একটা চেয়ারের মধ্যে বসে আছে। ওনাকে দেখে আমার কাছে বিশ্বাস হচ্ছে না যে আমি এই লোকটাকে দেখতে পাচ্ছি বা উনি বাড়িতে ফিরে আসছে, উনি আছে, এটা আমার কাছে মোটেও মনে হচ্ছে না। এবং ওনার চেহারাটা অনেকটা সুন্দর হয়ে গেছে। ওনার যে দুটো চোখ একেবারে লাল বর্ণ হয়ে গেছে। লাল বর্ণ বলতে এরকম না যে যেরকম মানুষের চোখ লাল হয়ে গেলে ভয় লাগে, তা কিন্তু না। ওনার চোখগুলো স্বাভাবিক মানুষের চোখের তুলনায় একটু অন্যরকম হয়ে গেছে। উনি আমাকে দেখে একটা মুচকি হাসি দিল, আমাকে বলল ভিতরে আয়, আমার কাছে আয়। আমি ওনার কাছে গেলাম। যাওয়ার পরে উনি কাকে জানি বলল যে সিরাজুল ইসলামকে কিছু খাবার দাও। আমাকে তখন মুড়ি সাথে নারিকেল দেওয়া হলো, এবং দেওয়ার পরে আমি এগুলো খাবো কি, আমার তো গলা দিয়ে এগুলো নামবে না। আমি নাদিম আলী কবিরাজের দিকে তাকিয়ে আছি। আমি বললাম, আপনি বেঁচে আছেন? উনি বলে, কেন, তোমার কি বিশ্বাস হয় না আমি বেঁচে আছি? আমাকে কি তোমার জিন মনে হয়? আমি বললাম, না, জিন মনে হয় না, কিন্তু এইটা কিভাবে সম্ভব? উনি বলে, কিভাবে সম্ভব মানে? আমি বললাম, আপনি এরকম একটা সাগরের মধ্যে লাফ দিয়ে নেমে গেলেন, এমন একটা রিস্কি জায়গায়, এমন একটা ভয়ানক জায়গায়, এই জায়গার মধ্যে নেমে আপনি আদৌ বেঁচে আছেন, আমার সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন, এটা তো আমার কাছে রীতিমতো অবিশ্বাস লাগতেছে। উনি বলে, না, অবিশ্বাসের কিছুই না, আমি ফিরে এসেছি, এটাই সত্য। আমি বললাম, সেদিন কি হয়েছে আপনার সাথে? উনি বলে, আমার সাথে যা হয়েছে তা বললে তুমি বিশ্বাস করবা না, তুমি বলবা এসব গাঁজাখুরি কথাবার্তা। আমি এগুলো বলতে চাই না, তবে যা হয়েছে আমার জন্য অবশ্যই ভালো হয়েছে। আমি বছরের পর বছর যে জিনিসটার সাধনা করে বেড়াচ্ছিলাম, বছরের পর বছর যাকে এক পলক দেখার জন্য অপেক্ষা করতেছিলাম, এই জিনিসটার সন্ধান আমি পেয়েছি। আমার চোখ দিয়ে আমি তাকে দেখেছি, তার মহলে আমি ঘুরে এসেছি এবং তাকে আমি আমার আয়ত্তে আনতে পেরেছি, যার জন্য আমি অনেক খুশি। তো সেদিন আমি এই নাদিম আলী কবিরাজের সাথে অনেকক্ষণ পর্যন্ত কথা বলি এবং বাড়িতে ফিরে এসে আমার সাথে যারা মাছ ধরতো সাথী বন্ধুদেরকে বলি যে নাদিম আলী কবিরাজ ফিরে আসছে। ওরা কেউই বিশ্বাস করে না। আমি বললাম যে আমি নিজের চোখে ওনাকে দেখে আসছি, উনি বাড়িতে আসছে। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা নিজের ওনার বাড়ি থেকে ওনার সাথে দেখা করে আসতে পারো। একে একে আমার সাথী বন্ধুরা ওনার সাথে দেখা করে এবং সবাই অবাক হয়ে যায় যে এত কিছু হওয়ার পরেও এই নাদিম আলী কবিরাজ কীভাবে শরীরে তার সুন্দর জীবন নিয়ে উনি আমাদের মাঝে ফিরে আসছে। যাই হোক, এমন করেই তখন সময়গুলো কাটতেছিল। আমি তখন আবারও সাগরে যাই মাছ ধরি, কিন্তু নিষিদ্ধ এরিয়াতে আমি আর ঢুকি না। আমি তখন অন্য সাইডে মাছ ধরি, অন্য সাইডগুলোতে মাছ ধরি। তখন আমার সাথে আমাদের সাথী বন্ধুরা অনেকেই কমে গেছে। একে একে অনেকে অন্য কাজের মধ্যে জড়িয়ে পড়েছে। আমার সাথে তখন আমরা 5 জনের মতো ছিলাম, আমরা 5 জনেই মাছ ধরতাম। এরকম করে করে নাদিম আলী কবিরাজ বাড়িতে আসার পরে এক সংবাদ আমি মানুষের মাঝে পেতে থাকি। তা হলো নাদিম আলী কবিরাজ নাকি প্রচণ্ড রকমের জমি জমা কিনতেছে।
অনেক বেশি জায়গা সম্পত্তি কিনতেছে, কখনো এইখানে কখনো ওইখানে বিভিন্ন জায়গায় উনি জায়গা সম্পত্তি কিনতেছে। এরকম একটা খবর তখন আমার কানে আসলো যে উনি বিভিন্ন জায়গায় জায়গা কিনতেছে, উনি অনেক টাকার মালিক হয়ে গেছে, অনেক টাকা ইনকাম করতেছে, এরকম বলা বলি তখন লোকেরা করতেছে। তা আমি তখন অবাক হয়ে গেলাম যে নাদিম আলী কবিরাজ তো রাস্তায় ঘুরে বেড়াতো, ভণ্ডামি করতো, এবং ওনার তো কোনো কিছুই ছিল না, চাল ছিল না, চুলু ছিল না, কিছুই নাই। বাট এইরকম লোকটা এইভাবে জমি জমা কিনতেছে, এটি কীভাবে সম্ভব? এটা তো আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। সবাই তখন বলে যে হ্যাঁ, উনি অনেক জমি কিনতেছে, অনেক জায়গায় সম্পত্তি কিনতেছে, এই টাকা উনি কোথায় পাইছে? আমাদের গ্রামের আশেপাশেও তিনি অনেক জায়গায় সম্পত্তি কিনেছে। পরে আমি আস্তে আস্তে নাদিম আলী কবিরাজের কাছে একদিন গেলাম। যাওয়ার পর আমি বললাম, লোকেরা বলা বলি করতেছে যে আপনি নাকি বিভিন্ন জায়গায় সম্পত্তি কিনতেছেন, আপনার অগাধ সয় সম্পত্তি, এত সম্পত্তি আপনি কেমনে কিনেন? আপনি এত টাকা কোথায় পান? উনি বলে, আজকে তো আমার অনেক সয় সম্পত্তি, অনেক জায়গায় সম্পত্তি, অনেক টাকা পয়সা, আজকে তোমার ছোটো বোনটার আমার কাছে বিয়ে দিবা? আমার ছোটো বোন আছে সাদিয়া, যে অনেকটা ছোট, তা উনারা আমি কাকা ডাকি, সে আমার বাবার বয়সী একটা মানুষ। উনি যখন আমাকে এটা বললো, আমি তখন অবাক হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি বললাম, আপনি এটা কী বললেন? আমার বোন আপনার বয়সী, আপনার নাতির বয়সী হবে, আপনার নাতনির বয়সী হবে, আপনি আমার বোনকে বিয়ের প্রস্তাব আমার কাছে দিলেন? উনি বললেন, হ্যাঁ, তোমার বোনটা অনেক সুন্দর। আমি বললাম, আপনি আমার বোনকে কোথায় দেখেছেন? আমার বোন তো আমাদের ঘর থেকে বেরোয় না, আমার বোন তো সবসময় ঘরের মধ্যেই থাকে, আমি তো কখনোই আমার বোনকে ঘরের বাইরে যেতে দেখি নাই। তাহলে আপনি আমার বোনকে কোথায় দেখেছেন? উনি আমাকে বলে, যেখানেই দেখেছি, যেভাবেই দেখেছি, তোমার বোনকে আমার ভালো লেগেছে, তোমার বোনকে বিয়ে দিবে আমার কাছে। এই কথাটা বলার পর আমার তখন এই নাদিম আলী কবিরাজের উপরে খুব রাগ ওঠে যে বুড়ো একটা লোক, বয়স্ক একটা লোক আমার ছোটো বোনকে বিয়ে করতে চাই। খুবই রেগে গেলাম লোকটার উপরে, এবং রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে আমি এখান থেকে চলে আসি। উনি পিছন থেকে আমাকে শালাবাবু বলে ডাকতেছিল, আমি ওনার কোনো কথাই শুনি নাই। বাড়িতে চলে আসছি, এবং বাড়িতে আসার পরে আমি আর নাদিম আলী কবিরাজের বাড়ির আশেপাশে যাই না, সবসময় ওনার কাছ থেকে দূরে থাকি। এরকম করে বেশ কয়েকটা মাস কেটে যাওয়ার পরে আমি হঠাৎ করে এক অদ্ভুত ধরনের স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নটা হচ্ছে ঠিক এরকম যে কোনো একটা বুজুর্গ লোক, যার দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি পরিহিত অবস্থায়, পাগড়ি মাথায় দেওয়া লোকটা এসে আমাকে বলে, আমি তোর উপকার করলাম আর তুই আমার ক্ষতি করলি, আমি তোর উপকার করলাম আর তুই আমার ক্ষতি করলি, এরকম করে আমাকে বলে। বারবার যখন আমাকে স্বপ্নে সেই কথাটা লোকটা বলে, এবং সে অনেক দূর থেকে বলে, অনেক দূরে থেকে বলে, আমি তাকে অনেক দূরে দেখতে পাই, আমার কাছে আসে না, কিন্তু তার বেশভূষ, তার চেহারা, আমি এরকমটা বুঝতে পারি। তো এই স্বপ্নটা যখন আমি বারবার দেখি, আমি তখন ভাবি যে এই স্বপ্নটা আমাকে কেন দেখায়, বা এই স্বপ্নটা দেখার মানে কি? এবং এই স্বপ্নটা আমি যে রাতে দেখি, সে রাতে আমি টোটালি আর ঘুমোতে পারি না, আমার ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভেঙে যাওয়ার পরে আমি বারবার ভাবতে থাকি যে আমি কী দেখলাম, এইটা আমি কী দেখলাম, আদৌ কি এটা কি, মানে আমার সাথে এটা কী ঘটলো? আমি বারবার এই জিনিসটাই চিন্তা করি। এরকম করতে 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 অনেকগুলো দিন পেরিয়ে গেল, বাট আমার এই স্বপ্ন দেখাটা বন্ধ হয় না। আমি এই স্বপ্নটাকেই বারবার দেখতেছি। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি ওই নাদিম আলী কবিরাজের কাছে যাব। ওই নাদিম আলী কবিরাজের কাছে যাব, ওনাকে গিয়ে জিজ্ঞেস করবো যে এই স্বপ্নটা আমি কেন দেখি, এবং এই স্বপ্নটা দেখার পিছনের কারণটা কি, কেন আমি স্বপ্নটা দেখি। এই চিন্তা ভাবনা করে আমি একদিন নাদিম আলী কবিরাজের বাড়িতে গেলাম, এবং বেশ কয়েক মাস পরে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে আমি এরকম একটা স্বপ্ন দেখি, এই স্বপ্নটা আমি কেন দেখি। ওই তখন আমাকে বলে যে স্বপ্নটা কেন দেখো তা তো জানি না, তবে হয়তো ভালোর জন্যই দেখো। আমি বললাম যে না। তখন উনি আমাকে বললো যে যাও, আজকের পর থেকে আর এই স্বপ্নটা দেখবা না। আমি বললাম আজকের পর থেকে এই স্বপ্নটা দেখবো না? উনি বলেছে না, আজকের পর থেকে এই স্বপ্নটা তুমি আর দেখবে না, তুমি যাও। তো এই কথা বলার পর আমি তখন চলে আসি। অবাক করা বিষয় হচ্ছে, এরপর থেকে আমি এই স্বপ্নটা আর দেখি না। যেই স্বপ্নটা আমাকে খুব বেশি ভয় দেখাতো, যেই স্বপ্নটা দেখলে আমি রাতের বেলায় ঘুমোতে পারতাম না, আমি আটকে উঠতাম, আমি আর এই স্বপ্নটাকে আমি আর দেখি না। এবং স্বপ্নটা দেখার না পরে, এই স্বপ্নটা না দেখে দেন আমি তখন আবার আগের মতো করে সময় কাটাইতেছিলাম। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতে শুরু করে, তখন সাগরের মধ্যে মাছ ধরা অনেকটা কমে যায়। সাগরের মধ্যে হঠাৎ করে মাছ ধরতে পারি না, মাছের সংখ্যা অনেক কমে যায়, আগের মতো মাছ পাই না, প্রচণ্ড রকমের অভাব দেখা দেয় পরিবারে। এরকম অভাবের মাঝে একদিন বাজারের মধ্যে আমার ওই নাদিম আলী কবিরাজের সাথে দেখা। তো দেখা হওয়ার পর উনি আমার বলে, কিরে, সাগরে নাকি আগের মতো মাছ পাওয়া যায় না? আমি বললাম হ্যাঁ, সাগরে আগের মতো মাছ পাওয়া যায় না। আগে যেরকম প্রচণ্ড রকমের মাছ পাইতাম, এখন সাগর কেমন জানি শুকিয়ে গেছে, সাগরের মধ্যে কোনো মাছ পাওয়া যায় না। উনি আমাকে বলে, আমি তোরে বারবার বলেছি, তুই আমার কথা শুনিস নাই, একটা কাজ কর, আমার সাথে চলে আয়, আমার সাথে আসলে তোর জীবন পাল্টে যাবে। আমি তখন বললাম, এটা আপনি কি বলেন? আমি আপনার সাথে গেলে আমার জীবন পাল্টে যাবে? আমি তো কোনো কবিরাজ নয়, আমি তো কবিরাজি করতে পারবো না, আমি আপনার সাথে গিয়ে কি করব? উনি আমাকে বলে, তুই আমার সাথে চলে আয়,
আর আমার সাথে এলে পরে বুঝবি যে তোর ভাগ্যের কিভাবে পরিবর্তন ঘটে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এই কথা বলার পরে আমি তখন ভাবলাম যে আমি যেহেতু সাগরে মাছ ধরি, আগের মতো করে মাছ পাওয়া যায় না, পরিবারেও প্রচণ্ড রকমের অভাব অনটন দেখা দিয়েছে, পরিবারের সদস্য সংখ্যাও অনেক। আমি দেখি যে নাদিম আলী কবিরাজের সাথে থেকে কিছু একটা করা যায় কিনা। কারণ সবার মাঝেই শুনতে পাই উনি 2-3 মাস পরে পরে জায়গা কিনে, সম্পত্তি কিনে, বাড়ি কিনে, গাড়ি কিনে, ওনার বিশাল অবস্থা। এই লোকটার সাথে থাকলে হয়তো আমারও ভাগ্যের পরিবর্তন ঘটবে, আমিও হয়তো মোটামুটি কিছু টাকা ইনকাম করতে পারবো। এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমি তখন নাদিম আলী কবিরাজের প্রস্তাবে রাজি হলাম। রাজি হওয়ার পরে আমি তখন নাদিম আলী কবিরাজের সাথে ওনার সাথে থাকতে শুরু করি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমার তেমন কোনো কাজ নাই। এক কথায় বলতে গেলে এখনকার সমাজে যাদেরকে পিএস বলে, ওনার পার্সোনাল সেক্রেটারি আমি ছিলাম। উনি এখানে জমি কিনতো, ওই জায়গায় জমি কিনতো, এটা বাড়ি করতো, ওইটা বাড়ি করতো, এগুলো করতে আমি এগুলোর সাথে সাথে ওনার সাথেই থাকতাম, ওনার সাথে ঘুরতাম। উনি আমাকে এখানে ওইখানে ওনার গাড়ি দিয়ে নিয়ে যেত, ওনার সাথে আমি যাইতাম। কিন্তু একটা বারের জন্য আমি এটা বুঝতে পারতাম উনি টাকাটা আনে কোত্থেকে। জমি কেনার কথা বললে মনে হয় যেন ওনাকে জিনে টাকা দিয়ে যায়, মানে প্রচণ্ড রকমের টাকা ওনার কাছে, টাকার কোনো অভাব নাই, টাকার পাহাড়। এবং উনি জমি কিনে চলে আসে, যেখানেই জমির দাম দস্তুর হোক, মানে যেই রেটে বলে ওই রেটে উনি জমি কিনে আনে। ওনার ঘরে ঢুকে উনি টাকা নিয়ে আসে। এখন ঘর থেকে এই টাকা কে দিয়ে যায়, কিভাবে আনে? উনি কখনো ব্যাংকেও যায় না, কখনো ব্যাংকে যেতেও দেখি না। আমি তখন বারবার ভাবি যে এটা কি হচ্ছে আমার সাথে, এটা কি হয়, বা উনি এগুলো কীভাবে করে, এই টাকা পয়সা উনি কোত্থেকে পায়, কি করে, এসবে আমি তখন মানে বারবার ভাবতেছিলাম। মাঝে মাঝে আমি ওনাকে জিজ্ঞেসও করতাম যে এই টাকা আপনি কোথায় পান, এই টাকা আপনাকে কে দেয়, কোত্থেকে আনে? আবার মানে গ্রামের বাসায় একটা কথা আছে যে ভূতে জোগায়, আমার কাছে মনে হয়েছে আপনার টাকা ভূতে জোগায়। উনি হেসে হেসে আমাকে বলে যে হ্যাঁ, আমার টাকা ভূতেই জোগায়। এরকম করে অনেক দিন পরে, মানে অনেকগুলো দিন ওনার সাথে ছিলাম। এরপরে একদিন হলো কি, রাতের বেলায় হঠাৎ করে আমার চোখে ঘুম আসতেছে না, কেন জানি আমার মনটা অনেক উদাস লাগতেছে, ভিতরে ভালো লাগতেছে না, ভিতরটা কেমন জানি কষ্ট হচ্ছে, অনেকটা উদাস লাগতেছে, ভিতরে কেমন জানি একটা কষ্ট অনুভব হচ্ছে। আমি তখন করলাম কি, ওনার বাড়ির পাশেই, মানে ওনার বাড়িটা বিশাল বড় একটা বাড়ি, অনেক বড় একটা বাড়ি। তো ওনার বাড়ির ওই দিকটাতে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম রাতের বেলায়। তখন একেবারে গুটগুটে অন্ধকার, চারদিকটা অন্ধকারের জন্য একটা রাত। এরপর আমি একটু হাঁটতে বেরিয়েছি, একটু হাঁটি, তো মানে হাঁটার জন্য বেরোলাম। বেরোয়ার পরে ওনার বাড়ির বাম পাশের দিকে একটা বিশাল বিলের মতো আছে, ঝোপঝাড়ের মতো আছে। ওই বিলের ঝোপঝাড়ের কাছাকাছি আমি তখন একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছি, একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছি। এবং কান্নার শব্দটা শুনতে পাওয়ার পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে এই জায়গার ভিতরে, এই বিলের মধ্যে এই রাত্রিবেলায় কান্না করে কে, এখানে কান্নাটা কে করে? আমি তখন আস্তে আস্তে করে বিলের পাশে যাচ্ছিলাম, মানে ওই বিলের ধারে যাচ্ছিলাম। বিলের কাছাকাছি পৌঁছানোর পরে আমি দেখলাম যে বিলের মাঝখান থেকে কান্নার শব্দটা আসতেছে। কান্নার শব্দটা বিলের মাঝখান থেকে আসতেছে, মনে হচ্ছে যেন কোনো একটা মেয়ে খুব কষ্ট বুকে জমা নিয়ে বসে বসে কান্না করতেছে। আমি একটু করে ওনার কাছে গেলাম, মানে কাছ পর্যন্ত গেলাম। যাওয়ার পরে দেখলাম যে একটা মেয়ে বসে আছে, একটা সাদা পোশাক পরিত অবস্থায় একটা মেয়ে একটা গাছের নিচে বসে বসে কান্না করতেছে। এইটা দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে কিরে, এত রাতের বেলায় এই মেয়ে এই জায়গায় কোত্থেকে আসছে? আমি তখন কাছাকাছি গেলাম, কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলাম, এই মেয়ে কে তুমি, এখানে বসে কান্না করতেছো কেন? আমাকে কোনো কিছুই বলে না। আমি আবারও জিজ্ঞেস করলাম যে এই মেয়ে তুমি এখানে বসে বসে কান্না করতেছো কেন, তোমার বাড়ি কই, তোমার ঘর কই, তুমি কোত্থেকে আসছো? তারপরেও আমার কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না, মানে আমাকে আর কোনো কিছু বলে না। একটা পর্যায়ে আমি রেগে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কোত্থেকে আসছো, তোমার বাড়ি কই? এটা বলার পরে সে তার মুখের কাপড়টা সরিয়ে আমার দিকে তাকালো। আমার দিকে তাকানোর পরে আমি অবাক হয়ে গেলাম। আমার জীবনে আমি কখনো এত সুন্দর মেয়ে দেখি নাই, যার চেহারাটা একেবারে মায়ায় ভরা, টুইটম্পুর, অসম্ভব রকমের সুন্দর একটা চেহারা। আমি বললাম, তুমি কে নাম তোমার? বলে, আমার নাম ময়না। আমি বললাম, তোমার বাড়ি কই? হাত দিয়ে দেখিয়ে দিল পাশের একটা গ্রামে। আমি বললাম, তুমি এই গ্রাম থেকে এখানে বসে কান্না করতেছো কেন? তাই আমার কাছে মনে হলো যে মেয়েদের মনে মাঝে মাঝে কষ্ট থাকে যে পরিবার তাকে তার মানে পছন্দ ছাড়া বিয়ে দিয়ে দেয়, বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তাই মনে করলাম যে এই রকম কোনো একটা সমস্যায় মেয়েটা মনে হয়ে পড়েছে, যার জন্য এরকম কান্না করতেছে। আমি তখন বললাম যে তোমার কি মন খারাপ? তোমার পরিবার কি তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, নাকি পরিবারের অভাব অনটন? তারপর বলে যে না। আমি বললাম, তাহলে এখানে বসে বসে কান্না করতেছো কেন? তুমি কি আমার কাছে কোনো সাহায্য চাও? মুখ নাড়িয়ে বলে হ্যাঁ। আমি বললাম, সাহায্য? কী সাহায্য লাগবে তোমার বলো? বলে, আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবাকে বাঁচান। এমনিই বলো, খুব
মানে স্মুথ একটা কণ্ঠে বলে। আমি তখন বললাম যে তোমার বাবা অনেক অসুস্থ, তোমার বাবাকে আমি বাঁচাবো, তোমার বাবা কোথায়, কি হয়েছে তোমার বাবার? আমি যেটা মনে করলাম যে সম্ভবত একটা মানে মেয়ের বাবা সম্ভবত অসুস্থ বা চিকিৎসা করতে পারে না টাকার জন্য, এরকমটাই মনে করলাম। আমি তখন বললাম যে আমার কাছে বলো কি হয়েছে তোমার বাবার। তখন আমার কাছে বলে না। আমি বললাম বলো আমার কাছে। বলে না বলবো না, আপনাকে বললে যদি আপনি বলে দেন। আমি বললাম তো আমাকে বললে আমি বলে দিব না, তা তোমার কি হয়েছে আমার কাছে বলো। মানে এরকম তুমি যুবতী একটা মেয়ে এরকম একটা অন্ধকারাচ্ছন্ন একটা জায়গার মধ্যে বসে আছো, যে কেউ তোমাকে দেখলেই তো খারাপ চিন্তাভাবনা মাথায় চলে আসতে পারে, তোমার ক্ষতিও করতে পারে। আমার কাছে বলো বোন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আমাকে বলে তাহলে আপনি কথা দেন যে আমি আপনাকে যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনি কারো কাছে শেয়ার করবেন না, বিশেষ করে নাদিম আলী কবিরাজের কাছে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম যে আমি নাদিম আলী কবিরাজকে কোনো কিছুই বলবো না, তুমি আমাকে বলো। আর তুমি নাদিম আলী কবিরাজকেও চিনো? বলে হ্যাঁ চিনি। আমি তখন মেয়েটারে বললাম যে ঠিক আছে যাও, আমি কথা দিলাম যে আমি কারো কাছেই বলবো না, তুমি আমার কাছে বলো কি হয়েছে। অনেকক্ষণ ধরে কোনো কথা বলে না। আমি বললাম বলো কি হয়েছে, আমার কাছে বলো, এখানে বসে বসে কান্না না করে আমার কাছে বলো কি হয়েছে। আমি তো কথা দিলাম যে আমি এই ঘটনাটা কাউকেই বলবো না, কাউকেই জানাবো না, তোমার পরিবারের কাউকেও না, এবং আমি আমার পরিবারের মানে কি বলে আমার নাদিম আলী কবিরাজ থেকে শুরু করে আমি কাউকেই জানাবো না, আমার কাছে বলো। আমাকে তখন বলে আপনি আমার বাবাকে মুক্ত করে দেন, এমন করেই কান্না করে করে বলে। আমি তখন বললাম তোমার বাবাকে আমি মুক্ত করে দিব, আমি তো তোমার বাবাকে বন্দি করি নাই, তোমার বাবাকে আমি মুক্ত করবো কেমন করে? তখন আমাকে বলে যে নাদিম আলী কবিরাজ আমার বাবাকে বন্দি করে রেখেছে। যখন বলে নাদিম আলী কবিরাজ ওর বাবাকে বন্দি করে রেখেছে, আমি বললাম নাদিম আলী কবিরাজ তোমার বাবাকে বন্দি করে রেখেছে? আমি তো নাদিম আলী কবিরাজকে দেখি নাই কাউকে বন্দি করতে। বলে আপনিই তো আমার বাবাকে বন্দি করিয়েছেন, আপনার জন্যই তো নাদিম আলী কবিরাজ আমার বাবাকে বন্দি করতে পেরেছে, আপনি তাকে সাহায্য করেছেন। মেয়েটার কথাগুলো আমাকে কেমন জানি খুব ভাবাচ্ছিল। আমি তখন বললাম যে তোমার কথা না আমি কিছু বুঝি না, আমাকে খুলে বলো। এইটা বলার পরে মেয়েটা বলে ভয় পাবেন না তো? আমি বললাম না ভয় পাবো না। এই মুহূর্তে মেয়েটা তখন দাঁড়িয়ে যায়, এবং যখন সে দাঁড়ায় আমি তখন বুঝে যাই যে তার দাঁড়ানো স্বাভাবিক কোনো মানুষ। আমি তার পায়ের দিকে তাকাই, তার পায়ের ভিতরে গরুর পায়ের মতো, মানে গরুর পায়ে যেরকম খুরা আছে এরকম গরুর পায়ের মতো, উট পাখির পায়ের মতো তার পাগুলা, পায়ের মধ্যে প্রচণ্ড রকমের লোম পশম। যেহেতু আমি নাদিম আলী কবিরাজের সাথে থাকি এরকম অনেক কিছু আমি জানি। আমি তখন বুঝে গেলাম যে এটা কোনো মানুষ নয়, এটা খুদ কোনো পরী বা জিন হবে। আমি তখন বললাম তুমি কে? তখন আমাকে বলল আমি অমুকের মেয়ে, মানে ওর বাবার নামটা বলল। আমি বললাম যে তার মানে তুমি মানুষ নয়? বলে না আমি মানুষ নই, আমি জিনের মেয়ে। আমি বললাম যে তোমার বাবাকে নাদিম আলী কবিরাজ বন্দি করে রেখেছে? বলে হ্যাঁ। আমার বাবা একজন ধর্মীয় মানুষ ছিলেন, আমার বাবা নীরব জায়গায় গিয়ে আল্লাহর ধ্যান করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, এবং যথেষ্ট পরিমাণের আল্লাহ ভীতি একজন মানুষ ছিলেন। আমার বাবা সাগরের নিষিদ্ধ এরিয়া জায়গাটা বেছে নেয় সে ধ্যান করার জন্য। ওই জায়গাটার মধ্যে আমার বাবা থাকতো, ধ্যান করতো, জায়গাটায় মানুষজন যেত না। আমার আব্বা তার মতো করে ওখানে ইবাদত করতো। ঠিক সেই জায়গাটার মধ্যে আপনার এমন একটা শয়তান কবিরাজকে নিয়ে আমার বাবাকে ওখানে বন্দি করিয়েছেন। আমি বললাম তো আপনি তো একজন জিন, আপনার তো অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, আপনি চাইলেই তো আপনার আব্বাকে নাদিম আলী কবিরাজের হাত থেকে বাঁচাতে পারেন, আপনি আমার কাছে কেন সাহায্য চাইছেন? মেয়েটা তখন আমার দিকে তাকিয়ে বলে যে না, যদি আমার সামর্থ্য থাকতো আর আমার সাধ্য থাকতো তাহলে আমি আপনার কাছে সাহায্য চাইতাম না, আমি নিজেই আমার বাবাকে ওই শয়তান কবিরাজের হাত থেকে বাঁচাইতাম। আমি তখন বললাম যে কিভাবে, আপনি পারবেন না কেন? উনি বলে আমি পারবো না এই কারণে কবিরাজ এমন কিছু মন্ত্র জানে যে মন্ত্র দিয়ে সে তার পুরো বাড়িকে বন্ধ করে রেখেছে। আমি তার বাড়ির ত্রিসীমানার মধ্যেও ঢুকতে পারি না এবং তার কাছেও আমি পৌঁছাইতে পারি না। সে তা আমার বাবাকে তার চোখের মধ্যে আটকায় রেখেছে। আমি বললাম চোখের মধ্যে? বলে হ্যাঁ, তার দুই চোখের মধ্যে সে আমার বাবাকে বন্দি করে রেখেছে। যতক্ষণ না পর্যন্ত তার সামনে গিয়ে তার চোখ থেকে আমি আমার বাবাকে নিজে মুক্ত করতে না পারবো, ঠিক ততক্ষণ পর্যন্ত এই লোকটার চোখ থেকে আমার বাবা কোনোভাবেই রক্ষা পাবে না। আমি তখন বললাম তাই তো আমি নাদিম আলী কবিরাজের চোখের দিকে তাকাতেই ভয় পাই। ওনার চোখের দিকে তাকালে আমার ভিতরে ভয় ঢুকে যায়, মনে হয় যেন ওনার চোখের মধ্যে অলৌকিক কোনো ক্ষমতা লুকিয়ে আছে। পরীটা তখন আমাকে বলে আমি তো সেটাই বললাম, আপনি কোনো না কোনোভাবে আমার ওই বাবাকে নাদিম আলী কবিরাজের চোখ থেকে বের করে নিয়ে আসেন। আমি বললাম যে আমি কিভাবে করব, আমি তো কোনো ক্ষমতাবান নয়,
আমি তো কোনো কবিরাজ নয়, আমি তো কোনো কিছু জানি না, আর আমি চাইলেও তো কোনো কিছু করতে পারবো না। আপনি আমাকে বলেন, যদি আমার কারণে আপনার আব্বাকে আমি বন্দি জীবন থেকে মুক্ত করতে পারি তাহলে আমি নিজেকে অনেকটা ধন্য মনে করব। আমাকে বলেন আমি কিভাবে আপনার বাবাকে এই নাদিম আলী কবিরাজের হাত থেকে বাঁচাতে পারি। ওই পরীটা তখন আমাকে বলে যে এটা আপনি পারবেন না, এটা একান্তই আমার কাজ, আমাকেই করতে হবে। আপনি কোনো না কোনোভাবে আমাকে নাদিম আলী কবিরাজের কাছ পর্যন্ত যাওয়ার সুযোগ করে দেন। আমি বললাম আমি কিভাবে এটা করে দিব, আমার তো এরকম কোনো কিছু নাই, কারণ আমি তো জানি না উনি কীভাবে নিজেকে বন্দি করে রাখে। মেয়েটা আমাকে তখন বলে যে হ্যাঁ আপনি পারবেন না, আমি ওনার কাছে যেতে হবে, ওনার কাছে যেতে হবে, যতক্ষণ না ওনার কাছে যেতে না পারি, ওনার চোখের দিকে আমি চোখ রাখতে না পারি, ওই পর্যন্ত আমি আমার বাবাকে ওনার চোখের থেকে বের করে আনতে পারবো না। আমি তখন বললাম তাহলে কি করা যায়, আমি কি করতে পারি। মেয়েটা আমাকে বলে আপনি দেখেন কোনোভাবে কিছু করা যায় কিনা, কিন্তু আপনার কাছে অনুরোধ আপনি আমার কথা ওই কবিরাজের কাছে বলবেন না। ওই কবিরাজ যদি আমার কথা জানতে পারে তাহলে সে আমার আব্বাকে অন্য কোথাও লুকিয়ে ফেলবে এবং আমাকেও বন্দি করার জন্য চেষ্টা করবে, তার মাঝে অনেক ক্ষমতা আছে। আমি তখন বললাম তাহলে আমি কি করব। আমাকে বলে আপনি কারো কাছে বলবেন না আমার খবর, কিন্তু আপনি আমার সাথে প্রতি রাত এখানে এসে দেখা করবেন, আমি এই জায়গার মধ্যেই থাকবো এবং এই জায়গার মধ্যে আমি আপনার সাথে দেখা করব। এরপরে প্রায় প্রতি রাতেই আমি মেয়েটার সাথে দেখা করার জন্য বিলের পাশে যেতাম এবং সেখানে ময়না নামের ওই জিনটার সাথে আমার দেখা হতো। আমি ওনার সাথে কথা বলতাম। এরকম করে বেশ কয়েকটা দিন কেটে গেল, কিন্তু কোনোভাবে আমি ওই কবিরাজের কাছে এমন কিছু করতে পারলাম না যেটাতে আমি ময়নার বাবাকে বা ওই জিনটাকে নাদিমেলের হাত থেকে বাঁচাবো, এমন কিছু আমি করতে পারলাম না। বেশ কিছুদিন পরে একবার এই ময়না আমাকে একটা প্রস্তাব দিল। প্রস্তাব বলতে এটা আমাকে বলল যে আপনার বোন তো এই লোকটাকে পছন্দ করে, আপনার বোনকে আপনি এই লোকের কাছে বিয়ে দেন। আমার বোনের নাম ছিল সাদিয়া। ইতিমধ্যে আমার বোনের একটা বিয়ে হয়, আমি এটা বলি না, আমার বোনের একটা বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পর আমার বোন ওই সংসার করতে পারে না, ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পর আমার বোন আমাদের বাড়িতে চলে আসে। ময়না তখন আমাকে বলল যে আপনার বোন সাদিয়াকে নাদিম আলী কবিরাজের কাছে বিয়ে দেন, আর আপনার বোন যদি নাদিম আলী কবিরাজের কাছে বিয়ে দেন তবেই আমি আমার বাবাকে সহজে নাদিম আলী কবিরাজের হাত থেকে বাঁচাতে পারবো। আমি তখন বললাম এইটা কিভাবে। মেয়েটা তখন বলে যে কিচ্ছু করতে, মানে ওই জিনটা আমাকে বলে কিছুই করতে হবে না, আপনার বোন যখন এই লোকটার সাথে শারীরিক সম্পর্ক করবে, নাদিম আলী কবিরাজের সাথে যখন শারীরিক সম্পর্ক করবে এবং শারীরিক সম্পর্ক করার পরে নাদিম আলীর কবিরাজের শরীরটা ওই সময় নাপাক থাকবে এবং নাপাক থাকা অবস্থায় আমাকে যখন এই সময়টা জানানো হবে, সময়টা বলা হবে, আমি সেই সময়তে আমার মতো করে কাজ করে ভিতরে যাব এবং গিয়ে আমার বাবাকে আমি রক্ষা করতে পারবো। ওনার শরীরটা যখন নাপাক থাকবে, পাক অবস্থা আমি পারবো না। আমি বললাম তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার বোনকে আমি নাদিম আলী কবিরাজের কাছে বিয়ে দেওয়ার জন্য? পরীটা আমাকে বলে হ্যাঁ আপনি সেটাই করেন। এবং পরীর কথা মতো আমি তখন নাদিম আলী কবিরাজকে আমার বোনকে বিয়ের প্রস্তাব দিলাম। নাদিম আলী কবিরাজ অবাক হয়ে আমাকে বলল আমি এত করে বললাম, এর আগে দিলি না, কিন্তু হঠাৎ করে কেন দিচ্ছিস? আমি তখন একটু বুদ্ধি খাটিয়ে বললাম যে আমার বোনের তো একটা বিয়ে হয়েছে, এরপর তো আর কোথাও বিয়ে হয় না, আমার বোন তো ঘরের মধ্যেই পড়ে আছে, আর আপনিও বয়স্ক মানুষ, আপনার একটু সেবা যত্ন করা দরকার, যার জন্য আমি আমার বোনকে আপনার কাছে বিয়ে দিতে চাই। এইটা বলার পরে তখন নাদিম আলী কবিরাজ রাজি হয়ে আমার বোনকে বিয়ে করার জন্য। আমি আমার পরিবারকে বলার পরে পরিবারের সবাই রাজি হলেও আমার বোন সহজে এই প্রস্তাবটা মেনে নেয় না, আমার বোন রাজি হয় না। আমি আমার বোনকে বুঝিয়ে শুনিয়ে অনেক কষ্টের পর একটা পর্যায়ে আমার বোনকেও রাজি করি। পারিবারিকভাবে আনন্দ ফুর্তি করে আমার বোনের কাছে তখন আমি নাদিম আলী কবিরাজের কাছে আমার বোনকে আমি বিয়ে দিই এবং বিয়ে দেওয়ার পরে তাদের সংসার জীবন খুব ভালোই কাটতেছে। এরকম করে 2 থেকে 3 দিন পরে আমি তখন আমার বোনের কাছে সমস্ত ঘটনাগুলো খুলে বলি। আমার বোনকে এই ঘটনাগুলো খুলে বলার পরে আমার বোন খুব ভয় পেয়ে যায়। আমার বোন বলে আমিও না এমনটাই ভাবতেছিলাম, কারণ এই লোক যখন ঘুমায় তখন তার চোখ মেলে থাকে, তার চোখ কিন্তু বন্ধ হয় না। আমি অবাক হয়ে দেখেছি পৃথিবীতে একমাত্র এই লোক নাদিম আলী কবিরাজ যে কিনা চোখ খোলা রেখে ঘুমায়। আমি বললাম মানি? আমার বোন বলে হ্যাঁ, উনি যখন ঘুমিয়ে থাকে তখন তার চোখগুলো খোলা থাকে এবং দুটো চোখে রক্তবর্ণ জমে থাকে, দেখলে খুব ভয় লেগে যায়। আমি তখন বললাম তার মানে উনি ঘুমানোর সময় চোখ বন্ধ করে না? আমার বোন বলে যে না, এই লোক ঘুমানোর সময় তার চোখ বন্ধ করে না, সে তার চোখ খোলা রেখেই ঘুমায়। বোনের মুখে এসব কথা শোনার পরে আমি অবাক হয়ে গেলাম। এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বোন, এইভাবে কাজ করতে হবে, আমি তোর পাশের রুমে থাকবো, তুই শুধু আমাকে এই খবরটা দিয়ে যাবি। শারীরিক সম্পর্ক করার পরে নাদিম আলী কবিরাজ ঘুমিয়ে গেলে পরে তুই আমাকে বলবি। বলার পরে এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, শারীরিক সম্পর্ক করার পরে
আমার বোন নাতিমেলি কবিরাজ যখন ঘুমিয়ে থাকবে ওই সময়টাতে ওই পরীটা আমাকে কিছু পানি দিয়েছে, বলেছে ওই পানিটাও যদি আমি ওই নাতিমেলি কবিরাজের 2 চোখের মধ্যে দিয়ে দিই, মানে চোখের জাপটার মধ্যে দিয়ে দিই, তাহলেও হয়তো ওর বাবা মুক্তি পেয়ে যাবে, আমি যদি ওই পরীটার কাছে না গিয়ে এই কাজটাও করি। এরপর আমি বললাম যে ঠিক আছে। আমার বোন তখন অনেক দিন ধরে চেষ্টা করে কাজ হয় না। নাদিমেলি কবিরাজ যেরকমই চালাক লোক, যখনই আমার বোনের সাথে শারীরিক সম্পর্ক সম্পন্ন করে এবং এরপরে তিনি গোসল করে পবিত্র হয়ে যায়, নিজেকে কখনোই অপবিত্র রাখে না, গোসল করে ফেলে, গোসল করে মুহূর্তের মধ্যে নিজেকে পবিত্র করে ফেলে এবং পবিত্র করেই তিনি বাকি সব কাজ করে। আমার বোন বলে ভাইয়া এটা হবে না, উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করার পরে নিজেকে পবিত্র করে ফেলে, আমি ওনাকে ঠিক করতে পারি না। আমি আমার বোনকে অনুরোধ করে বললাম যে করেই পারিস, যেভাবেই পারিস, তুই যেমনিই পারিস, তুই একবার হলেও এই কাজটা কর। এমন করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন একটা সময় নাদিমেলি কবিরাজের শরীর অনেক দুর্বল ছিল, শরীরে অনেকটা শক্তি ছিল না, শরীরটা অনেক দুর্বল ছিল এবং ওই দুর্বল শরীর নিয়ে নাদিমেলি কবিরাজ আমার বোনের সাথে শারীরিক সম্পর্ক হওয়ার পরে উনি তখন আর বিছানা থেকে উঠতে পারেনি, শরীরটা অনেক দুর্বল ছিল। আর আমার বোনেও তার মায়ার জালে ওনাকে জড়িয়ে ধরে এবং বয়স্ক লোকের মধ্যে ঘুমিয়ে পড়ে। পাশের ঘরে আমি ছিলাম, আমার বোন তখন দৌড়িয়ে এসে আমাকে বলে যে ভাইয়া উনি ঘুমিয়ে পড়েছে। এবং এরপরে আমি তখন ওই পানিটা নিয়ে দৌড়িয়ে ওই নাদিমেলি কবিরাজের কাছে যাই এবং যাওয়া মাত্রই আমি ওই বোতল থেকে পানিটা বের করি এবং বের করেই এটা নাদিমেলি কবিরাজের চোখে মুখে ছিটিয়ে দিই। শুধু আমার এটুকুই মনে আছে, ওনার 2 চোখের মধ্যে যখন এই পানির ঝাপটাটা আমি দিই, ওনার এই 2টো চোখ সাথে সাথে মনে হলো যেন জ্বসে গেছে, মানে 2টো চোখে মনে হয় আগুন ধরে গেছে। উনি তখন চিৎকার দিয়ে বসে যায়। আগুনের মধ্যে যেরকম পানি ঢেলে দিলে, মানে জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে যেমন ধোঁয়া বের হয়, ওনার 2 চোখ থেকে এরকম ধোঁয়া বেরোচ্ছে। ওনার চিৎকারে ওনার আশেপাশের মানুষটাও চলে আসছে। মুহূর্তের মধ্যে উনি জ্ঞান হারিয়ে ফেলে, অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে গেলে পরে আমি তখন কবিরাজ ডেকে আনি। কবিরাজ ওনার মুখে চোখে পানি দেওয়ার পর ওনার তখন জ্ঞান ফিরে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উনি জ্ঞান ফেরার পরেও আর চোখে দেখতে পেত না, সম্পূর্ণভাবে চোখের দৃষ্টি উনি হারিয়ে ফেলে। এবং চোখের দৃষ্টি হারিয়ে ফেলার পরে আমি ওনাকে চেষ্টা করি চোখের, মানে কেন এরকমটা হলো ঠিক বুঝতে পারলাম না। এবং এরপরে এই নাদিমেলি কবিরাজ এই অন্ধ থাকা অবস্থায় একটা পর্যায়ে উনি মৃত্যুবরণ করে। এই অন্ধ থাকা অবস্থায় উনি মারা যায়। কিন্তু আমার বোনের ঘরে একটা কন্যা সন্তান হয়, আমার বোনের ঘরে একটা কন্যা সন্তান হয় এবং ওই কন্যার সন্তানটা অনেকটা বড় হয়। আমার বোনকে আমি বিয়ে শাদী, মানে বোনের মেয়েকে আমি বিয়ে শাদী দিই। এবং আমার বোনও নাদিমেলি কবিরাজ মারা যাওয়ার কিছুদিন পরে আমার বোন অলৌকিকভাবে হঠাৎ করে মারা যায়। আমার বোনের মৃত্যুর কোনো কারণ আমি খুঁজে পাইনি। কিন্তু মজার বিষয় হচ্ছে যে পরিটার জন্য আমি আমার নিজের বোনের সংসারটা নষ্ট করে দিয়েছি, আমার বোনের সংসার ভেঙে দিয়েছি, এই ময়না আমার অনেক উপকার করেছে। একটা পর্যায়ে আমি নিজে কবিরাজি করতাম, আমি নিজেও কবিরাজি করি ময়নার মাধ্যমে। এবং একটা পর্যায়ে অনেক দিন আমি করি, কিন্তু তারপরে আমার কাছে মনে হলো যে এটা আমার কাছে ভালো কাজ নয়, আমার কাছে ভালো কাজ মনে হয়নি। মানে না হওয়ার পরে আমি কবিরাজি পেশাটা থেকে দূরে সরে আসি। আমি কবিরাজি করি না এবং এখন কবিরাজি আপাতত বন্ধ রেখেছি। কিন্তু ময়নার সাথে আমার কথা হয়, ওর বাবার সাথে আমার কথা হয়। বাপ বেটি দুজনেই মাঝে মাঝে আমার সাথে দেখা করে। বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোতে তারা আমার জন্য খাবার পাঠায়, আমার পরিবারে খাবার পাঠায়। আমার বাবা মা মারা যায়, আমার ছোটো ভাইয়েরা বিয়ে শাদী করে এবং আমার যে ছোটো বোন ছিল সেও মারা যায়। নাদিমেলি কবিরাজ বহু বছর আগে মারা যায়। আমার ছোটো বোনের একটা মেয়ে ছিল, আমার ছোটো বোনের মেয়েকে আমি বিয়ে শাদী দিই এবং বিয়ে শাদী দেওয়ার জন্য সমস্ত খরচ বহন করে ওই ময়না নামের পরীটা। ময়না এবং ময়নার বাবা প্রত্যেকটা ধর্মীয়, মানে আমাদের যে ধর্মীয় উৎসবগুলো হয় যেমন ঈদ, শবে বরাত, শবে কদর, রমজান, এরকম সময়গুলোতে এর বাবা আর আমার কাছে আসে, আমি এদেরকে সরাসরি দেখতে পাই। তো আমি ওনাদেরকে পাই এবং ওনারা আমার সাথে আসলে আমার কাছে খুব ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমি আপনাকে একটা কথা বলি, আপনার একটা গল্পে আমি একটা লোকের খবর পেয়েছিলাম, গল্পের নাম্বারটা হচ্ছে এটা। আপনি ওই লোকটাকে আমার সাথে একটু যোগাযোগ করতে বলবেন, আমি চেষ্টা করব আমার জায়গায় থেকে এই লোকটাকে একটু সাহায্য করার জন্য। আমি ময়নাকে ওই লোকটার কথা বলেছিলাম, বলার পরে ময়না বলেছে সেই লোকটাকে মুক্ত করতে পারবে বা লোকটাকে ভালো করতে পারবে। আমি এই লোকটাকে ভালো করতে চাই ময়নার মাধ্যমে। আপনি ওই লোকটার সন্ধান আমাকে দিবেন, মেহেরবানি করে তার ফোন নাম্বারটা আমাকে পাঠাবেন। আর যদি আরও কিছু জানার থাকে তবে আপনি আমাকে ফোন করবেন, এটা আমার ফোন নাম্বার, আমি আপনাকে ডিটেলসে বলবো। এখন আমার অনেক বয়স হচ্ছে, আমি মৃত্যুপথ যাত্রী, যে কোনো সময় হয়তো মারা যেতে পারি। মৃত্যুর আগে যদি পারেন আপনি আমার সাথে একটু কথা বলবেন, আমি আমার জিন দ্বারা ওই লোকটার উপকার করতে চাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই সিরাজুল ইসলামের জীবনের ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব গল্পটা শোনার জন্য। প্রিয় বন্ধুরা,
আমার কাছে অবাক লেগেছে। গল্পগুলো আসলে বরাবরের মতো অবাক লাগার মতোই, কারণ এই গল্পগুলোর কোনো বাস্তবিক ব্যাখ্যা দিতে পারি না। আর বাস্তবিক ব্যাখ্যা দিব বা কোত্থেকে, এই গল্পগুলোই আমার মাথার উপর থেকে যায়। যাই হোক, গল্প বলেছি, আপনার কাছে গল্প কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।